তাদের আমি আইকিউএসির কনভেনার হিসাবে অভিনন্দন জানাই। আজ যিনি উপস্থিত আছেন ডক্টর নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, এই স্বনামধন্য অধ্যাপককে আমার কলেজে পেয়ে আমি অত্যন্ত গর্বিত। সমসাময়িক চিন্তাবিদদের কালজয়ী কিছু দার্শনিক চিন্তন বিষয়ে তাদের জ্ঞানালোক কিভাবে আমাদের আলোকিত করেছে সেসব দিকে আমরা তাদের কাছে জানব। আশা রাখি ভবিষ্যতেও ফিলোসফি ডিপার্টমেন্ট এরকম আরো উদ্যোগ নেবে। আইকিউএসির পক্ষ থেকে যে বিভিন্ন কলেজের সঙ্গে আমরা মৌ এর মাধ্যমে যুক্ত হয়েছি, সেই সব কলেজের মধ্যে কাশেশ্বরী কলেজের দর্শন বিভাগ যে আজ এই অনুষ্ঠানে যোগদান করেছেন তা জানতে পেরে আমার খুব ভালো লাগছে। এই কলেজের অধ্যক্ষা এবং দর্শন বিভাগের সকলকে আমার অভিনন্দন। এভাবে আরো উদ্যোগ আমাদের ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করবে এই আশা রাখি। আমার অকুণ্ঠ শুভেচ্ছা রইল দুদিনের এই আলোচনা চক্র সার্থক হোক, সফল হোক। ধন্যবাদ। Thank you, Dr. Tapun Rai. So now, while starting our main program, I would like to ask our student to welcome our guest on the dais. And please come and welcome our guest, our principal ma'am, our accuracy coordinator, and our invited speaker, Professor Nirmalu Narayan Chakraborty. So let me introduce our honorable speaker, Professor Nirmalu Narayan Chakraborty. He is from the Department of Philosophy, Rabindra Bharati University. He is the author of numerous articles published in nationally and internationally recognized journals, and also of many valuable books, including Pursuits of Meaning, In Defense of Intrinsic Value of Nature, Poribesh Nitividya, and many others. Dr. Chakraborty is having an association with different societies and academies around the world. He has received several prestigious awards for his contribution to the philosophy community. The research area where he contributed his insightful thoughts are philosophy of language, classical Indian philosophy of language, and environmental ethics. He has been member secretary of ICPR New Delhi. Today, the topic of his talk is Radha Krishnan on the nature of philosophical knowledge. So, may I request Dr. Nirmalu Narayan Chakraborty to come to the podium and enlighten us with his speech. Good morning. At the outset, let me express my
sincere thanks to the organizers of this ICPR sponsored series of lectures for inviting me on this occasion. আমার মনে হয় আমরা যেরকম ক্লাসে বলি, আমি একটু বাংলা ইংরেজি মিশিয়ে বললে হয়তো আমাদের ছাত্রছাত্রীদের একটু সুবিধা হবে। প্রথমেই বলি যে এই যে সিরিজ অফ পিরিয়ডিক্যাল লেকচার্স এর আয়োজন করা হয়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ফিলোসফিক্যাল কন্ট্রিবিউশন অফ কন্টেম্পোরারি থিঙ্কার্স। আমার মনে হয় বিশেষ করে ভারতীয় দার্শনিকদের নিয়ে এখানে বেশি আলোচনা হবে। এই বিষয় নির্বাচনের পিছনে কিছু চিন্তা ভাবনা আছে বলে আমার মনে হয়, সেটা একটু আমাদের বোধহয় জানা দরকার, যার পরিপ্রেক্ষিতে আমরা আজকের যে আমাদের মূল আলোচ্য বিষয় রাধাকৃষ্ণ তার যে ধারণা, ফিলোসফি বলতে তিনি কি বুঝিয়েছেন, ফিলোসফিক্যাল নলেজ বলতে তিনি কি বুঝিয়েছেন, সেই প্রসঙ্গে আমরা যাব। আসলে যখন আমরা এই কন্টেম্পোরারি থিঙ্কার্স এই শব্দবন্ধ ব্যবহার করি ভারতীয় প্রসঙ্গে, ভারতীয় চিন্তার ইতিহাস প্রসঙ্গে, তখন সাধারণত আমরা এই 19বিংশ শতাব্দী থেকে যারা দর্শন চর্চা করেছেন নানা দিকে, তাদের কথাই আমরা মূলত বলি বা ভাবি। সেই জন্য আমরা অনেক সময় এদের চিন্তাকে পৃথক করে বোঝার জন্য আমরা অনেক সময় বলি ধ্রুপদী ভারতীয় দর্শন, ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলসফি, আর এদের কে আমরা বলি কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি বা ফিলোসফার্স। এখন এই যে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থিঙ্কার্স বা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফার্স বলতে আমরা যাদেরকে বোঝাই, তাদের কথা আলাদা করে আলোচনা করা বিশেষ করে আজকের দিনে একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে। আমরা যদি এই যেদিন থেকে ইংরেজি শিক্ষার প্রচলন ঘটলো ভারতবর্ষে, ইংরেজ আমলে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যে এবং সেই পরীক্ষা নিরীক্ষার পীঠস্থান ছিল ওই কলকাতা, কেননা তখন কলকাতায় ছিল এক অর্থে ভারতবর্ষের রাজধানী। কাজেই কি ধরনের শিক্ষা এখানে প্রচলন করা হবে সে নিয়ে সেই সময়কার যদি আমরা ইতিহাস দেখি, নানা তর্ক বিতর্ক উঠেছে। যে তর্কে বিতর্কে আমাদের, যার নামে আমাদের এই মহাবিদ্যালয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনিও তার চিন্তাও সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যাই হোক, সেই সময়কার যে আলোচনা, সেই আলোচনা থেকে একটা জিনিস অন্তত স্পষ্ট হয়ে উঠে আসে, এরা অধিকাংশই মনে করেছিলেন যে ইংরেজি শিক্ষার প্রয়োজন আছে। মনে রাখতে হবে তখনকার সময় ইংরেজি শিক্ষা বলতে মোটামুটি ইউরোপীয় যে তদানীন্তন যে সাহিত্য, সংস্কৃতি, দর্শন, তার কথাই তখন ভাবা হয়েছে, তখন তো আমেরিকার কথা ওঠেনি। কাজেই সেই শিক্ষার আমাদের প্রয়োজন আছে, সেই শিক্ষা প্রচলন আমাদের করতে হবে। কিন্তু তার সাথে সাথে আমাদের যে দীর্ঘ যে ইতিহাস ভারতবর্ষের শিক্ষার, যে দীর্ঘ পঠন পাঠন, তার যে ইতিহাস, সেখানে ধ্রুপদী ভারতীয় চিন্তার যে অবদান, সেটাকেও যেন আমরা বিস্মৃত না হই, এরকম একটা সমন্বয়ের কথা, একটা সিনথেসিসের কথা অনেকেই তখন বলার চেষ্টা করেছিলেন। কিভাবে সেটা করা হবে সেই নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু মোটামুটি এরকম একটা সম্মিলিত ধ্বনি তখন উঠছিল। এখন উঠছিল কেন, তারও একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, যেটা রাধাকৃষ্ণন তার একদম প্রথম দিকের লেখার মধ্যে কোথাও কোথাও উল্লেখ করেছেন। কেননা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ইংরেজি
শিক্ষার যে প্রচলন ভারতবর্ষে ঘটলো, আহ, ইংরেজি পঠন পাঠন ব্যবস্থার যে গোড়াপত্তন ভারতবর্ষে হলো, হুম, তার আগে কিন্তু ভারতবর্ষের একটা দীর্ঘ অত্যন্ত সমৃদ্ধ আহ, ইতিহাস আছে চিন্তার অবদানের ক্ষেত্রে নানা দিকে, সাহিত্য, আহ, সংস্কৃতি, দর্শন, ধর্ম, বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। এবং সেই যে দীর্ঘদিনের যে সেই সমৃদ্ধ ইতিহাস, তার পঠন পাঠন পদ্ধতি, সেটা নানা কারণেই আহ, খানিকটা ঐতিহাসিক, খানিকটা রাজনৈতিক, খানিকটা অর্থনৈতিক, নানা কারণে সেটা ধীরে ধীরে তার অবলুপ্তি ঘটল। সহজ কথায় আমরা যেটাকে বলি টোল বা চতুষ্পাঠী নির্ভর যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে বহুদিন ধরে প্রচলিত ছিল, অন্তত 2000 বছর, আরো বেশি হতে পারে, সেটা অত্যন্ত সমৃদ্ধ একটা ইতিহাস। সেটা ধীরে 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 নানা কারণে সেটার অবলুপ্তি ঘটলো। তার জায়গায় ইংরেজি শিক্ষার প্রচলন হলো। ইউরোপ যাকে বিশ্ববিদ্যালয় বলে, এটাও একটা খুব ইন্টারেস্টিং ধারণা যে বিশ্ববিদ্যালয় বলতে আমরা কি বুঝি। ইউরোপে যখন প্রায় 600-700 বছর আগে বিশ্ববিদ্যালয়ের ধারণাটা তৈরি হলো, সেই তাকে অনুসরণ করে ভারতবর্ষেও তখন বিশ্ববিদ্যালয় স্থাপন করার চেষ্টা করা হলো, যার ফল কলকাতা বিশ্ববিদ্যালয়, যার ফল মাদ্রাস বিশ্ববিদ্যালয়, যার ফল বোম্বে বিশ্ববিদ্যালয়। এবং প্রথম দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে যারা আলোচনা করেছেন তারা দেখেছেন প্রথম দিকে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় আজকে যে ভাবে চিনি সেরকম কিন্তু তার রূপ ছিল না। সেটা একটা পরীক্ষা নিয়ামক কেন্দ্র হিসেবেই প্রথম কয়েক বছর সেটা প্রচলিত ছিল। তারপর ধীরে ধীরে নানা বিভাগ সেখানে যুক্ত হয়, উচ্চতর পঠন পাঠন গবেষণা সেখানে ধীরে ধীরে যুক্ত হতে থাকে। কিন্তু তখন যেটা মানে ইংরেজি শিক্ষার প্রচলন এর একেবারে আগের দিকে, প্রথম দিকের যে ইতিহাস, সেখানে কিন্তু একটা কি বলবো, একটা টেনশন লক্ষ্য করা যায়। সেটা অনেকের লেখার মধ্যেই নানাভাবে প্রকাশিত হয়েছে। রাধাকৃষ্ণ যার মধ্যে একজন। টেনশনটা হচ্ছে এই স্বাভাবিকভাবেই একটা দীর্ঘ দিনের ইতিহাস আছে যে জাতি, সেই জাতি যখন পরাধীন হয়, স্বাভাবিকভাবেই শুধু রাজনৈতিক পরাধীনতা নয়, তার সাথে আসে সাংস্কৃতিক পরাধীনতা। কাজেই নানাভাবে খানিকটা খ্রিস্টান মিশনারিদের হাত ধরে, খানিকটা অন্যভাবে, নানাভাবে এই সমস্ত কথা প্রচলন করা হলো, বই লেখা হলো যে যে ইতিহাসের গর্ব ভারতবর্ষ করে, সেই ইতিহাসটা মোটেই গর্ব করার মতো নয়। সেই সময়কার লেখাপত্র যদি আপনারা দেখেন, প্রথম ইংরেজি শিক্ষার প্রচলন শুরু হচ্ছে ভারতবর্ষে। বহু ইংরেজ পণ্ডিত ব্যক্তি তারা নানাভাবে দেখানোর চেষ্টা করছেন যে এই জাতির এইভাবে চললে তার কোনো ভবিষ্যৎ নেই, এবং নানা কুসংস্কার, নানা কি বলবো, ভ্রান্ত অবৈজ্ঞানিক চিন্তায় আচ্ছন্ন এই জাতি। কাজেই তাদেরকে যদি লেখাপড়া শেখাতে হয়, তাদেরকে যদি উন্নত করতে হয়, যাতে আজকের ভাষায় লোকেরা বলে সিভিলাইজিং এফেক্ট, যদি করতে হয়, তাহলে এই ইউরোপীয় যে মডেল, ইউরোপীয় যে শিক্ষার যে মডেল, সেটা এখানে প্রচলন করতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই মেকলের কথা, বিখ্যাত কথা, যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতবর্ষের শিক্ষানীতি প্রয়োগ করার জন্য। তিনি বলেছিলেন যে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখানে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রচলন করব যেখানে শুধু চামড়ার দিক থেকে, চামড়ার রঙের দিক থেকে ভারতীয় থাকবে, বাকিটা তাদের শিক্ষায়, তাদের সংস্কৃতিতে, রুচিতে তারা ইউরোপীয় হয়ে উঠবে। এটা ছিল খুব পরিষ্কার ভাবে। এবং এটা শুধু ভারতবর্ষে নয়, যে কোনো যারা ঔপনিবেশিক কি বলবো প্রভুত্ব কায়েম করার চেষ্টা করেন, সব জায়গায় পৃথিবীতে এটাই ঘটেছে। এখন এই ঔপনিবেশিক
যে চিন্তা, সেটা যখন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমি চাপিয়ে দেওয়া হয়েছে কথাটা খুব খুব সজ্ঞানে বলছি, এর পিছনে অনেক কারণ আছে, সেই কারণে আলোচনায় আমি যেতে চাই না। আহ, আহ, তার ফলে কেউ কেউ বলার চেষ্টা করলেন, যেমন হয় নিউটনের তো বলিয়েছেন থার্ড লতে যে একটা অপোজিট রিয়াকশন হয়, কাজে কেউ কেউ তখন বলার চেষ্টা করলেন যে এই সমস্ত ইউরোপ থেকে যা যা আসছে, যা চিন্তা ভাবনা দর্শন সংস্কৃতি যা আসছে, সেগুলো সমস্ত অত্যন্ত অর্বাচীন, অত্যন্ত অপরিণত। আমাদের প্রাচীন ভারতবর্ষের যে জ্ঞান গরিমা, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। এটা একটা মানে অপোজিট রিয়াকশন শুরু হলো এখানে, এবং সেটা কিছুদিনের জন্য খুব খুব প্রভাব ফেললো নানা মানুষের উপর। কাজেই আমাদের সমস্ত আচার বিচার সংস্কার সবটাকেই যথার্থ বলে প্রমাণ করার চেষ্টা, হ্যাঁ, একটা শুরু। কাজেই ওই মানে আজকের পরিভাষায় খুব হালকা চালে বলা যায় যে মেরা ভারত মহান, তোমরা কে হে। সেদিনকার 200 বছর আগেও তোমাদের লেখাপড়া তোমরা জানতে না ইউরোপে, সত্যি তো তাই। আপনারা যদি 300 বছর আগে ইউরোপের ইতিহাস দেখেন, অত্যন্ত লজ্জাকর সেই ইতিহাস। কাজেই আমরা আমাদের মতো চলবো, আমরা বিরাট, আমরা মহান, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ইতিহাস বিরাট। কাজেই সেটাকে ধরে এগোতে হবে, তার বাইরে আমরা যাবো না, এরকম একটা একদল বললেন। আরেক দল ঠিক উল্টো, যার খুব সুন্দর প্রকাশ হচ্ছে ইয়ং বেঙ্গলের মধ্যে, যারা বললেন যা আছে এই মাটিতে সব ভুল, সব মিথ্যা। কাজেই ইউরোপ থেকে যা আসছে চিন্তা ভাবনা সংস্কৃতি আচার সংস্কার বিশ্বাস, সেইটাই হচ্ছে তথাকথিত ন্যাশনালিস্ট চিন্তা, সেটাকেই আমাদের গ্রহণ করতে। এবং ইয়ং বেঙ্গলের যারা সদস্য ছিলেন তাদের চিন্তার মধ্যে তারা যেখানে মিলিত হতেন সেই বিস্তৃত ইতিহাস আছে, আপনারা পড়তে পারেন। সেখানে বারবার এই কথা বলা হচ্ছে যে এখানে এখানে বর্বরের জাত, এই সব চিন্তা বিশ্বাস ধারণা দিয়ে আমাদের কিছু হবে না। এর মাঝামাঝি একদল চিন্তা নায়ক ছিলেন, তারা বলার চেষ্টা করলেন যে না, কোনো না কোনো ভাবে আমাদের দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে। চিন্তার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, আমাদের ধ্যান ধারণার ক্ষেত্রে আমরা ইউরোপকে ফেলে দিতে পারবো না। ইউরোপীয় চিন্তার, ইউরোপীয় যে জগৎ ভাবনা, তার একটা গুরুত্ব আছে, কিন্তু তার সাথে সাথে আমাদের দেশজ যে চিন্তার যে ইতিহাস, যে পরম্পরা, সেটাকে পুরোপুরি আমরা ফেলে দিতে পারবো। কাজে একটা একটা সমন্বয়বাদী চিন্তার কথা অনেকে বলার চেষ্টা করলেন। দর্শনের ক্ষেত্রে বিশেষ করে, আমরা সামগ্রিক চিন্তার ইতিহাসের মধ্যে যাচ্ছি না, দর্শনের ক্ষেত্রে এটা খুব সুন্দর করে প্রকাশিত হয়েছে তিনটে ভাবনায়। কেউ কেউ বলার চেষ্টা করলেন এই যে হেগেল, হেগেল তোমরা তখনকার দিনের খুব নাম করা দার্শনিক ছিলেন, হেগেল, সবাই হেগেল করছে, এই যে তোমরা হেগেল হেগেল করছো, হেগেলের কথা বহুদিন আগে ভারতবর্ষে অদ্বৈত বেদান্ত বলা হয়েছে। লোকেরা বই লিখে ফেললেন, হেগেল অ্যান্ড শঙ্কর, লোকেরা বই লিখে ফেললেন যে ব্র্যাডলে অ্যান্ড শঙ্কর। অতএব মূল বক্তব্য হচ্ছে আজকের হেগেল, আজকের ব্র্যাডলে যা বলছেন, ভারতবর্ষে বহু হাজার বছর আগে অদ্বৈত বেদান্তে সেরকম কথা বলা হয়েছে। কেউ কেউ এরকম কথা বলেন। আবার কেউ কেউ বললেন যে যে ওইসব পড়ার দরকার নেই, হেগেল ব্র্যাডলে কোনো দরকারই নেই, আমাদের ভারতবর্ষীয় ভারতীয় চিন্তা ভাবনা যার ইতিহাস, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সেই নিয়ে খুব মজার মজার সমস্ত ইতিহাস, বই, কাহিনী সব লেখা হয়েছে। আর আরেক দল আছেন যারা বলার চেষ্টা করলেন যে না, আমরা গ্রহণ করব ইউরোপীয় চিন্তা, ইউরোপীয় দর্শন গ্রহণ করব, কিন্তু সেই গ্রহণটা শুধুমাত্র ওই ঋণ নেওয়ার মতো না, সেই গ্রহণটা
এমন ভাবে গ্রহণ করবো যেটা সাথে আমাদের চিন্তার রঙে সেটা রাঙিয়ে যাবে। কেমন? এবং যখন আমাদের চিন্তার রঙে সেটা রাঙিয়ে যাবে, সেটা কিন্তু আর ইউরোপীয় চিন্তা থাকবে না, সেটা আমার চিন্তাই। এই ধরনের কথা যার মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে, যিনি যাকে আমরা আজও শ্রদ্ধা করি একইভাবে, তিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার যে চিন্তা ভাবনা, বিশেষ করে কান্ট সম্পর্কে এবং আরো অনেক কিছু তিনি লেখা লিখেছেন। সম্প্রতি এই প্রসঙ্গে বলি যে তার কিছু অপ্রকাশিত হাতে লেখা, সেটা তার পরিবারের কাছ থেকে আমাকে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে আমরা কাজ করছি কিভাবে কতটুকু সেটা প্রকাশ করা যায়। এইটা আরেকটা ভাবনা, এটা খুব কনস্ট্রাকটিভ যে আমরা কান্ট নিচ্ছি, কান্টের কথা বলছি, হেগেলের কথা বলছি, কিন্তু বলার সময় সেটা আমার কথা হয়ে যাচ্ছে, সেটা আমার চিন্তা, আমার পরম্পরা, আমার যে সংস্কৃতি দর্শনের যে দীর্ঘ ইতিহাস আছে তার রঙে রাঙিয়ে আমি করছি। ব্রজেনশীল এই কথাটা বারবার করে আমাদের স্মরণ করিয়ে দেন। তিনি একজন খুব নামকরা দার্শনিক ছিলেন। তিনি বলছেন আমরা গ্রহণ করব, গ্রহণ করতে আমাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়, কিন্তু সেই গ্রহণটা আত্মীকরণ হবে, সেটা আমার নিজের মতো করে আমি গ্রহণ করব। আরেক দল যার মধ্যে রাধাকৃষ্ণ, আমি এই কথাগুলো বললাম যেহেতু রাধাকৃষ্ণের কথা আমরা বিশেষ করে আলোচনা করব, সেটা হচ্ছে রাধাকৃষ্ণন নিজেই বলেছেন, তিনি একদম যখন ছোটবেলায় যখন কলেজে পড়ছেন, তিনি মাদ্রাস খ্রিস্টান কলেজের ছাত্র ছিলেন, আপনি বলছেন যে আমি নানা এটা লক্ষ্য করেছি যে নানাভাবে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্ম, ভারতীয় দর্শনের একটা বিকৃত রূপ তৈরি করে তার সমালোচনা করা হচ্ছে। এটা উনি নিজেই বারবার করে উল্লেখ করেছেন। সেই কারণে ওনার মনে হয়েছে যে তাহলে আমাদেরকে ভারতীয় দর্শনের প্রকৃত রূপটা কি, ভারতীয় দর্শনের প্রকৃত সংবাদটা কি, সেটা আমাদের খুব ভালো করে জানা দরকার। এবং আজকে রাধাকৃষ্ণের আলোচনা প্রসঙ্গে যে কথাটা বারবার করে উঠে আসবে সেটা হচ্ছে এই, রাধাকৃষ্ণন আপনারা জানেন তিনি পাশ্চাত্য এবং ভারতীয় দুটো দর্শনেই অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি তৎকালীন পৃথিবীর বহু বিশিষ্ট দার্শনিকের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কাজে তিনি যে শুধুমাত্র প্রথাগত ভারতীয় দর্শন আলোচনা করেছেন তা নয়, তার চিন্তার মধ্যে আমরা তৎকালীন যে ইউরোপীয় দার্শনিক চিন্তাধারা তার খুব স্পষ্ট প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। এখানে একটা দর্শনকে বুঝেছে চার ভাগ থেকে বৈদিক সমস্ত সবকটা দর্শনের কথাকেই বলা হচ্ছে। মানে বলছেন ভারতীয় দর্শন, তখন এটা কি মানে চার ভাগ বুদ্ধিজম নাকি সব দর্শন, মানে বৈদিক যেটা, মানে কোনটাকে মানে কোনো একটাকে নাকি কোনো পার্টিকুলার গ্রুপ অফ সমন্বয়কে? আসলে মানে কথার পিছিয়ে কথা, অনেক অনেক কথা চলে আসবে। ভারতীয় দর্শনিক কথাটাও কিন্তু খুব অর্বাচীন। সেদিনকার আমাদের পুরনো গ্রন্থগুলিতে কোথাও এই শব্দ নেই, তথ্য হবে। তো তখন ভারতবর্ষের এই ভৌগোলিক রূপ ছিল না, মানে আজ থেকে ১৫০০ বছর আগে কথা বলছি। কাজেই ভারতীয় দর্শন এটাও একটা কলোনিয়াল কনস্ট্রাক্ট আজকের ভাষায় বলতে গেলে। এটা যখন সাহেবরা আমাদের এখানে আসেন বা যখন সাহেবরা আমাদের দর্শনের সাথে অল্প বিস্তর পরিচিতি লাভ করতে শুরু করেন, তখন তারা এই ইন্ডিয়ান ফিলসফি কথাটা চালু করে। তার আগে কিন্তু আমাদের গ্রন্থে কোথাও ভারতীয় দর্শন কথাটা নেই। ইনফ্যাক্ট আপনারা শুনলে আরো অবাক হবেন, আমাদের মূল গ্রন্থ যেগুলো দর্শনের, সেখানে দর্শন শব্দটাও নেই। দর্শন শব্দটাও অনেক সেদিনকার, একেবারে গত ৫০০ কি ৭০০ বছর, ভারতীয় দর্শন ইতিহাসে ৫০০ বছর কিছুই না। হ্যাঁ, কাজে সেটাও খুব সেদিনকার। সর্বদর্শন সংগ্রহ বলে একটা বই আছে, সেখানেই সাধারণত আমরা বলি যে প্রথম দর্শন শব্দটা সংস্কৃতে পেলাম। তার আগে কিন্তু দর্শন শব্দটা ওই অর্থে ছিল না, তত্ত্ব কথাটা ছিল।
তত্ত্ব বিচার, পরমত খণ্ডন, এই সমস্ত সব আছে। কিন্তু দর্শন শব্দটা আজকে আমরা যে অর্থে ব্যবহার করছি সেটা খুব খুব অর্বাচীন একটা শব্দ। যাই হোক, কিন্তু এই ইন্ডিয়ান ফিলসফি বলতে যখন সাহেবরা যখন এই কথাটা বলা শুরু করলেন, তখন তারা ইন্ডিয়ান ফিলসফি বলতে মোটামুটি 6টি বৈদিক, 3টি অবৈদিক এবং এছাড়াও কিন্তু আরো অনেক ছোট ছোট দার্শনিক প্রস্তাব পরে আরো অনেক ছোট ছোট দার্শনিক প্রস্থান আছে, যেগুলো আমরা হয়তো পাঠ্য বইতে সেরকম উল্লেখ থাকে না, কিন্তু সেগুলো কিন্তু অত্যন্ত সমৃদ্ধ দর্শন চর্চা। কাজে ইন্ডিয়ান, আপনার প্রশ্নে এক কথায় ইন্ডিয়ান ফিলসফি বলতে এই সবগুলোকে বোঝা। কাজে রাধাকৃষ্ণের মনে হয়েছিল যে ভারতীয় দর্শন, মনে রাখবেন এরা সবাই কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত, কাজে এরা ওই ইউরোপীয় যে পরিভাষা সেই পরিভাষায় ব্যবহার করছেন। কাজেই এবং উনার তো সবচেয়ে বিখ্যাত বই হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলসফি, মানে সবাই যেটাকে খুব রেফার করে, একটা সত্যি খুব মানে অন্তত যারা লে ম্যান জানতে চান ইন্ডিয়ান ফিলসফি কি, তাদের জন্য সত্যি অত্যন্ত সুন্দর গ্রন্থ, 2 ভলিউমে। তা রাধাকৃষ্ণের মনে হয়েছিল যে না, ভারতীয় দর্শনের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে যেটা কিনা পাশ্চাত্য দর্শন থেকে পৃথক। কাজেই কেউ কেউ মনে করতেন যে পাশ্চাত্য দর্শন থেকে আলাদা করে আমরা আমাদের মহত্ব গাইব, সেই দলে আমি অন্তত রাধাকৃষ্ণকে ফেলছি না। কিন্তু আবার উল্টোটাও আছে যে আমাদের কিছুই নেই, আমাদের কোনো তথাকথিত দর্শন চর্চা নেই, যা হয়েছে সেগুলো ধর্ম, কুসংস্কার ইত্যাদি ইত্যাদি। কাজে আমাদেরকে ইউরোপ থেকে ধার করে আমাদের চিন্তা করতে হবে। সেই দলেও রাধাকৃষ্ণ তো স্পষ্টভাবেই নেই। কিন্তু একই সাথে রাধাকৃষ্ণ এটা বলছেন যে ভারতীয় দর্শনের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। কাজে সবসময় ইউরোপের চোখ দিয়ে, ইউরোপীয় দর্শনের চোখ দিয়ে ভারতীয় দর্শনকে দেখা ঠিক হবে না। আরো পরবর্তীকালে, আমি তার কথা আজকে বিশেষ করে উল্লেখ করছি না, আরো পরবর্তীকালে কিছু কিছু দার্শনিক আছেন যারা উদ্দেশ্য তাদের মহৎ ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যারা ওই মানে ওই খুব আবার লঘু শব্দ ব্যবহার করছি যে হাম কিসি সে কম নেই। কাজে আমি ভারতীয় দর্শন, আমি কোন অংশে তোমার থেকে, ইউরোপ থেকে আমি কম নয়, এটা দেখানোর জন্য ইউরোপীয় দর্শনে যে ধরনের বিতর্ক, যে ধরনের বিচার, যে ধরনের সিদ্ধান্তগুলো হয়েছিল, তার অনুরূপ বিতর্ক, অনুরূপ সিদ্ধান্ত, অনুরূপ কথাবার্তা ভারতীয় দর্শনে কোথায় কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, সেটা তুলে ধরার চেষ্টা করলেন। এটাই দেখানোর জন্য যে তোমার থেকে আমি কোন অংশে কম নই। আমি রাধাকৃষ্ণকে এই দলেও ফেলি। কিন্তু রাধাকৃষ্ণের বৈশিষ্ট্য হচ্ছে রাধাকৃষ্ণ বারবার নানাভাবে, আমি তো খুব মানে জানেন যে উনি খুব কেন বলি প্রলিফিক রাইটার, প্রচুর লেখা লিখেছে, বক্তৃতা অত্যন্ত সুবাগ্মী ছিলেন, অসাধারণ বক্তৃতা, এবং তার বক্তৃতা যারা শুনেছেন তাদের কাছে আমি শুনেছি যে একেবারে মানে স্পেল বাউন্ড সবাই। এবং আপনারা দেখবেন উনি তো অক্সফোর্ডে অনেকগুলো বক্তৃতা দিয়েছিলেন পরপর, যেগুলো পরে আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, তারপরে হিন্দু ভিউ অফ লাইফ ইত্যাদি যে বেরিয়েছে, সেই বক্তৃতাগুলোর যারা শুনেছেন তার বর্ণনা দিয়েছেন, সে মানে হলের বাইরে সব লোকে অক্সফোর্ডে সেই সময়, তখন কিন্তু ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষের একজন দার্শনিক অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দিচ্ছেন, আর ওনার তো পোশাক আপনারা দেখেছেন, যে ধুতি আর লম্বা ইয়ার পাগড়ি, উনি তো আর আমাদের মতো এরকম বিদেশি পোশাক পরেননি। বাইরে, হলের বাইরে লোক নিচে বসে শুনছেন আর বক্তৃতা, হ্যাঁ, এবং যারা শুনেছেন তাদের যে বিবরণ দেখেন যে উনি স্পেল বাউন্ড সবাই। আর উনি শুনেছি যে উনি কিছু কিছু বলার পর ছোট ছোট করে হয় উপনিষদ নয় মহাভারত, সেখান থেকে একটু ছোট ছোট সংস্কৃত কোটেশন দিতেন। ওনার লেখার মধ্যেও দেখবেন অনেক সময় এগুলো এসে গেছে। যাই হোক, রাধাকৃষ্ণ কিন্তু বারবার এই কথাটা বলছেন যে ভারতীয় দর্শনের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। আমরা নিজস্ব বৈশিষ্ট্য থাকা মানেই যে আমরা খুব বিরাট, সেটা একটা একটা অন্ধ সাজাত্য অভিমান, সেটা
কথা উনি বলছেন না, কিন্তু উনি বলছেন যে এটা ফ্যাক্ট, ভারতীয় দর্শনের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে যেটা কিনা পাশ্চাত্য দর্শনে থাকলেও অতটা উচ্চারিত নয়, স্পষ্ট রূপে উচ্চারিত নয়। আমি সেই দিকটা আজকে একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। তাহলে বোঝা যাবে রাধাকৃষ্ণন দর্শন বলতে, বিশেষ করে ভারতীয় দর্শন বলতে কি বোঝানোর চেষ্টা করছে, এবং ওনার যে আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, এটা অক্সফোর্ডে বক্তৃতা, সেটার পরে বই হয়ে বেরিয়েছে, সেখানে নানাভাবে উনি এটাকে বলার চেষ্টা করেছেন, ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। উনি যে দুটি পার্থক্যের কথা বলছেন সেটা হচ্ছে এই যে, আচ্ছা আমরা যখন জ্ঞান বলি, নলেজ বলি, আমরা সাধারণত অন্তত আজকের দিনে বসে জ্ঞান বলতে আমরা আমাদের কাছে কোন ছবিটা উঠে আসে? এটা বিজ্ঞান। আমরা তো বিজ্ঞানের নামে আমরা তো আত্মহারা। হ্যাঁ, বিজ্ঞান যা বলেছে সেটাই হচ্ছে শেষ কথা। বিজ্ঞান আমরা আমাদের দৈনন্দিন কথা তো আমরা বলি না, আরে সায়েন্টিফিক কথা বলো, বলি তো আমরা এই ধরনের আলোচনা। সায়েন্টিফিক মানে কি? কি হলে সায়েন্টিফিক হবে? আর যদি জ্ঞানের একটা মডেল হয়, সেটা সায়েন্টিফিক মানে কি সেটা আমরা পরে যাচ্ছি আসছে। উনি বলছেন যে আরেকটা জ্ঞানের কথাও কিন্তু আছে, ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং নানা ক্ষেত্রে সেই জ্ঞানের কথা আমরা বলে থাকি। পাশ্চাত্য দর্শনেও অনেকে সেই ধরনের জ্ঞানের কথা বলেছেন, আর ভারতীয় দর্শন তো বটেই, যাকে উনি বলেছেন ইনটুইশন। না শব্দ, হয়তো ইনটুইশন শব্দটা হয়তো খুব একটা হ্যাপি শব্দ নয়, কিন্তু যাই হোক উনি যেহেতু ব্যবহার করেছেন সেই জন্য আমরা সেই শব্দটি ব্যবহার করব। তাহলে একটা একটা বৈপরীত্যের কথা উনি বলছেন, দু ধরনের নলেজ, সায়েন্টিফিক নলেজ আর ইনটুইটিভ নলেজ, না ভাষায়। এই প্রশ্নটা উনি তুলেছেন প্রথমে, আচ্ছা জ্ঞান মাত্রই কি সায়েন্টিফিক? ইজ অল নলেজ সায়েন্টিফিক? সায়েন্টিফিক নলেজ কথাটার মানে কি? আমরা না প্রসঙ্গে সেটা আসবো। একটা মানে হচ্ছে যেটা প্রপোজিশনাল, যেটাকে আমরা একটা বাক্যের মধ্যে দিয়ে বলতে পারি, যে বাক্যের একটা স্পষ্ট অর্থ আছে, এও হয় এও হয় তা, একটা স্পষ্ট অর্থ দ্যোতক একটা বাক্য, সেই বাক্যের মধ্য দিয়ে যে জ্ঞানটা প্রকাশিত হয় সেইটাকে আমরা সাধারণত বলি সায়েন্টিফিক। উনি এই প্রশ্নটা তুলে আলোচনা করছেন যে ইজ অল নলেজ সায়েন্টিফিক? জ্ঞান মাত্রই কি এরকম হবে, নাকি এছাড়াও অন্য রকমের জ্ঞানের কথা আমরা ভাবতে পারি, যেটাকে উনি বলছেন ইনটুইটিভ নলেজ। উনি বলছেন আমরা যদি পাশ্চাত্য দর্শনের ইতিহাস দেখি, সাধারণভাবে ব্যতিক্রম আছে, উনি নিজেই স্বীকার করেছেন ব্যতিক্রম আছে, সাধারণভাবে পাশ্চাত্য দর্শনের ইতিহাসটা কি? সেটা হচ্ছে এই সায়েন্টিফিক নলেজের মডেল, এবং এই সায়েন্টিফিক নলেজের মডেলের সাথে কিন্তু জড়িত রয়েছে লজিক, মানে পাশ্চাত্যে যে অর্থে লজিকের কথা বলা হয়, জড়িত রয়েছে কোট আনকোট হিউম্যানিজম। এই বিজ্ঞান সর্বস্ব জ্ঞানের যে আদল পাশ্চাত্য সংস্কৃতিতে আমরা দেখি, তার সাথে কিন্তু এইগুলো জড়িত রয়েছে, যাকে আমরা বলি তর্কবিদ্যা পাশ্চাত্য অর্থে, যাকে আমরা বলি মানবতাবাদ পাশ্চাত্য। এগুলো কিন্তু আমি বলছি পাশ্চাত্য কেন, এগুলোর অনেক রকমের কি বলবো অনেক রকমের স্তর আছে। উনি বলছেন যে যদি এর বিপরীতে আমরা ভারতীয় প্রসঙ্গে আলোচনা করি, সেখানে আমরা দেখব দর্শন কথাটা উনি ব্যবহার করছেন, দর্শন হচ্ছে একটা অ্যাওয়ারনেস অফ দ্য রিয়েল, ওনার কথা
awareness of the real in its intimate individuality. গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন ভারতীয় দর্শনে যখন আমরা জ্ঞানের কথা বলি, ভারতীয় দার্শনিক জ্ঞান যদি আমরা কথা ব্যবহার করি, সেটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস অফ দ্য রিয়েল। কিন্তু সেটা কিরকম অ্যাওয়ারনেস? ইন ইটস ইন্টিমেট ইন্ডিভিজুয়ালিটি, একটা জিনিসকে জানা, কথাটার মানে কি সেটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। উনি বলছেন আপাতত এইটুকু বলি যে জিনিসটার যে স্বাতন্ত্র, জিনিসটার যে স্বকীয়তা, জিনিসটার যে একেবারে অন্তর্নিহিত স্বরূপ, সেইটার সম্বন্ধে একটা বিশেষ জ্ঞানের কথা ভারতীয় দর্শনে বলা হয়েছে। এবং ইন্টিমেট মানে সেটা একদম সাক্ষাৎ, কোনো মাধ্যম সেখানে নেই। তিনি বলছেন যে ভারতীয় দর্শনের কথা হচ্ছে যে যদি আমরা একটা বিশেষ পথ অবলম্বন করে বিশেষ কিছু পদ্ধতি প্রয়োগ করে যদি আমরা মনকে আমরা সেইভাবে তৈরি করতে পারি, যদি আমরা মনকে সেইভাবে ট্রেনিং দিতে পারি, তাহলে it could be freed, the mind could be freed from speculative intellect and past impressions, and it can unite, যে ইন্টিমেট কথাটা বলছিলাম, and it can unite with the object only when then it is manifest in its completeness. একটা বস্তু বিষয় মানে যাকে জানছি, জ্ঞানের বিষয়ে অখণ্ড অন্তর্নিহিত পরিপূর্ণ সত্তা প্রকাশিত হবে, সেই জ্ঞান, সেই জ্ঞানটাকে উনি বলছেন ইনটুইটিভ নলেজ, which is different from scientific knowledge. এবং উনি বলছেন it is in this sense knowledge is power. বেকনের যে বিখ্যাত কথা সেটাকে একদম ঘুরিয়ে দিয়েছেন উনি। বেকন যখন বলেছিলেন knowledge is power, তখন সেখানে নলেজ মানে ছিল যে by using your knowledge of science and technology you can gain control over nature, natural resources. যা আজকের ফল আমরা এখানে দেখতে পাচ্ছি। রাধাকৃষ্ণ সেই কথাটাকে একদম উল্টো করে দিলেন, নলেজ ইজ পাওয়ার, কিন্তু ইন দিস সেন্স, যেখানে একটা বস্তুর একেবারে অখণ্ড অন্তর্নিহিত পূর্ণ রূপে আমি তাকে জানছি। এবং এই যে আমি বললাম আমি তাকে জানছি, এই কথাটাও শেষ পর্যন্ত বলা যাবে কিনা সেটাও সন্দেহ আছে। আসছি আমি সে কথায় ধীরে ধীরে। উনি বলছেন এই যে নলেজ, যে নলেজের, যাকে রাধাকৃষ্ণ ইনটুইটিভ নলেজ বলছেন, বলছে এই নলেজে শেষ পর্যন্ত the subject object duality collapses. জ্ঞাতা আর জ্ঞেয় তাদের মধ্যে যে দ্বৈততা, এই দ্বৈততা শেষ পর্যন্ত আর থাকবে। এই কথাগুলো কিন্তু যদি আমরা আমাদের প্রাচীন ভারতীয় আলোচনাগুলো দেখি, কথাগুলো নতুন নয়, কথাগুলো ওখানে নানাভাবে বলা হয়েছিল, রাধাকৃষ্ণ সেটাকে আরো নতুন করে তার মতো করে। এই যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্ম কথাটা যা মানে ধরুন, যা আসে না কিচ্ছু, বলছেন ব্রহ্মবিদ, ব্রহ্মকে যিনি জানেন, এক্স নোজ ব্রহ্মন, তার মানে কি এক্স বিকামস ব্রহ্ম। তাহলে শেষ পর্যন্ত আর সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিটি থাকছে। তাহলে এই ইনটুইটিভ নলেজ অফ দ্য অবজেক্ট সেটা কিরকম? সেটা হচ্ছে থ্রু দিস নলেজ, এই ধরনের জ্ঞানের দ্বারা যাকে জানছি তার স্বরূপের মধ্যে আমি ঢুকে যাচ্ছি, তার স্বরূপের সঙ্গে আমি মিশে যাচ্ছি। উনি
উনি বলছেন যে এই ধরনের যে জ্ঞান, যাকে ইনটুইটিভ নলেজ বলছেন, intuitive insight is great, throws greater light into the abstruse problems of philosophy. যে তত্ত্বগুলি নিয়ে, যে তত্ত্বগুলির খণ্ডন মণ্ডন নিয়ে, যে তত্ত্বগুলি প্রতিষ্ঠা করার জন্য এত যুক্তি, এত বিচার, এত বিশ্লেষণ দর্শনে করা হচ্ছে, সেই তত্ত্বটাকে আমরা এইভাবে জানার কথা বলবো। এবং উনি বলছেন, শঙ্করাচার্য যখন অনুভবের কথা বলেছেন, বুদ্ধদেব যখন বোধির কথা বলেছেন, these are all examples of this intuitive knowledge, which is qualitatively different from propositional scientific knowledge. এবং এই নলেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু এখানে সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিটি কোলাপস করে যাচ্ছে, আর থাকছে না, কাজেই যাকে জানছি তার সম্বন্ধে চিন্তা করছি, এটা আর বলা যাবে না। one has to live in it. মানে আমার যাপন, আমার জীবন যাপনটাই তখন তৎময় হয়ে গেছে। চিন্তা করছি কথাটা বলার মধ্যে তো একটা ফারাক রয়েছে, একটা পার্থক্য রয়েছে। আমি আরেকটা কিছুকে চিন্তা করছি। উনি বলছেন এই ইনটুইটিভ নলেজের ক্ষেত্রে one has to live in this reality, not only think about it. এবার উনি বলছেন, এবার কন্ট্রাস্টটা দেখানোর চেষ্টা করছেন। পাশ্চাত্য সংস্কৃতির চিন্তার ইতিহাস যদি আমরা গ্রিক আমল থেকে দেখি, ব্যতিক্রম আছে, কিন্তু মূল সুরটা কি? পিথাগোরাস বেঁধে দিয়েছিলেন মূল সুর, জ্যামিতিক ডেমনস্ট্রেশন। সক্রেটিস ডেফিনিশন, নলেজের ডেফিনিশন কি, কত আলোচনা হচ্ছে সক্রেটিস। জাস্টিসের ডেফিনিশন কি, আলোচনা করছেন সক্রেটিস। প্লেটো তো বারবার বলেছেন যে জিওমেট্রি হচ্ছে আমার কাছে মডেল, কিভাবে জ্ঞান চর্চা করতে হবে তার আদল হচ্ছে জিওমেট্রি। কেন জিওমেট্রির মধ্যে আমরা নিশ্চয়তা পাচ্ছি, অন্তত ওই অর্থে। এবং শুধু প্লেটো নয়, একেবারে সেদিন পর্যন্ত ডেকার্ট, হুসার্ল সকলেই বলছেন যে ওই যে ফর্মাল লজিক্যাল যে মডেল, সেটাই আমাকে নিশ্চয়তা দেবে। কাজে সেইভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে আমরা দর্শনের ক্ষেত্রে আমরা নিশ্চয়াত্মক জ্ঞান কিছু লাভ করতে পারি। এবং আমরা যদি গ্রিক যে সামাজিক ইতিহাস যদি দেখি, সেখানে বারবার দেখবো যে ইন্টেলেকচুয়াল সাবটলিটি ইজ বেস্ট ভ্যালু। বুদ্ধির প্রাখর্য, বুদ্ধির প্রয়োগ, বিশ্লেষণ, সেটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার থেকেই উঠে এসছে অ্যারিস্টটলের লজিক। অ্যারিস্টটলের লজিকের পটভূমি একটা ছিল, না হলে অ্যারিস্টটল হঠাৎ করে তো ওরকম লজিকের কথা বলতে পারতেন না। এবং লজিক কি, রাধাকৃষ্ণ বলছেন, ইটস এ সায়েন্স অফ প্রুফ। প্রমাণ যদি করতে হয়, তাহলে আমাকে লজিকের যে মডেল, সেই মডেল দিয়ে আমাকে এগোতে হবে। এটা খুব মজার কথা বলেছেন, যে কথাটা পরবর্তীকালে একদম অন্য প্রসঙ্গে উইটগেনস্টাইনও বলেছিলেন। লজিক ইজ সায়েন্স অফ প্রুফ, নট অফ ডিসকভারি। দুটোর মধ্যে পার্থক্য করছেন, প্রুফ আর ডিসকভারি। উনি বলছেন যে এই পটভূমিতে, যেখানে বুদ্ধি বিদ্যার প্রখর বিশ্লেষণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো, তার মধ্যে থেকে যখন অ্যারিস্টটলের লজিক ডেভেলপ করলো, এবং সেইখানে আরেকটা খুব, সেই প্রসঙ্গে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল গ্রিক সমাজে, সেটা হচ্ছে এক্সপ্রেশন আর কমিউনিকেশন। এই জন্য গ্রিক প্লেটো ডায়লগ গুলো পড়লে দেখবেন বারবার রেটরিকের কথা বলা হচ্ছে, সবাইকে পড়তে হবে, মানে কিভাবে তুমি তোমার কথাকে প্রকাশ করবে, ভাষা।
কাজে ভাষার দক্ষতা, শব্দ ব্যবহারের দক্ষতা খুব গুরুত্বপূর্ণ ছিল গ্রিক ইতিহাস। মানে প্লেটোর একটা ডায়ালগে সক্রেটিসের একটা বিরাট আলোচনা আছে যে কিভাবে তুমি বক্তৃতা করবে, দ্য আর্ট অফ স্পিচ নিয়ে উনি বিরাট বলছেন। কাজেই রাধাকৃষ্ণ বলছেন যে পাশ্চাত্য চিন্তার যে ইতিহাস, সেখানে ডমিনেন্ট আইডিয়া হচ্ছে এই সায়েন্টিফিক নলেজ, এটাই একটা মডেল। যদিও এই যাদের কথা বললাম তাদের লেখার মধ্যে আবার কোথাও কোথাও একটু অন্যরকম কথাও পাওয়া যাচ্ছে, একেবারে পাওয়া যাচ্ছে না তা না। প্লেটো এত কথা বলার পর, এত ওই ডেফিনিশন, নলেজ, কমিউনিকেশন এইসবের উপর এত গুরুত্ব দেওয়া সত্ত্বেও কোথাও কোথাও এরকম কথা বলছেন যে এক ধরনের ইমিডিয়েট মাধ্যম ছাড়া এক ধরনের সুপ্রা ইন্টেলেকচুয়াল নলেজ আছে, একটু বলছেন কয়েক জায়গায়। এবং আমরা তো জানি যখন প্লেটো আইডিয়া বা ফর্মের কথা বলছেন, এই আইডিয়া বা ফর্মগুলো তো জগতের অংশ নয়। কাজে এই জগৎটাকে যেভাবে জানি, আইডিয়া আর ফর্মকে আমরা সেভাবে জানতে পারি না। কিভাবে জানি? বলছেন একটা একটা এক ধরনের, ওই যে অনেকে বলে যে এটা এক ধরনের মিস্টিসিজম হতে পারে, মিস্টিসিজম যে এক ধরনের রিজন আছে, যে রিজনটা দিয়ে ওই থার্ড ওয়ার্ল্ডে যে ফর্মগুলো আছে, যে আইডিয়াগুলো আছে, সেগুলোকে আমি জানতে পারি। তাহলে প্লেটো কিন্তু অনেক জায়গায় রাধাকৃষ্ণ বলছেন যে এই ইনস্পাইট অফ দ্য ডমিনেন্স অফ পিথাগোরিয়ান অ্যারিস্টটলিয়ান লজিক্যাল মডেল, প্লেটো কিন্তু কোথাও কোথাও এরকম একটা ওই ফ্ল্যাশের মতো একটা সুপ্রা ইন্টেলেকচুয়াল নলেজের কথা বলছেন। প্লেটো কনভারসেশন অফ দ্য সোলের কথা বলেছে। সোল যেন নিজের সাথে নিজে কনভার্স করছে, নিজের সাথে নিজে কথা বলছে। কাজেই অ্যারিস্টটলের মধ্যে, লেখার মধ্যে এরকম দু একটা জায়গায় আমরা এরকম পাই। এবং এটা নিয়েও আলোচনা আছে যে আপনারা জানেন নিশ্চয়ই যে প্রাচীন ভারতীয় কিছু কিছু চিন্তার প্রভাব প্রাচীন গ্রিক চিন্তায় পড়েছিল কিনা, এটা নিয়েও অনেকে আলোচনা করেন। বিশেষ করে আলেকজান্ডারের সঙ্গে, আলেকজান্ডারের যখন এসেছিলেন এখানে, তার সাথে কিছু দার্শনিক এসেছিলেন, তাদের সাথে বলেন যে তখনকার দিনের ভারতীয় কোনো চিন্তাবিদদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন হয়েছিল ইত্যাদি, এইসব নিয়ে কিছু কথা আছে। সেটা কতটা ঐতিহাসিক ভাবে নির্ভরযোগ্য আমি জানি না, কিন্তু হতে পারে। আমরা যদি গ্রিক পরবর্তী যুগের কথা বলি, বিশেষ করে রাধাকৃষ্ণন ডেকার্টের কথা উল্লেখ করেছেন, স্পিনোজার কথা উল্লেখ করেছেন। আপনারা জানেন স্পিনোজা ওই ফর্মাল ম্যাথমেটিক্যাল লজিকের দ্বারা এতখানি প্রভাবিত ছিলেন যে এথিক্সের যে বইটা লিখলেন সেটা একেবারে ওই লজিকের ধাঁচে লিখলেন। উনি মনে করলেন এইভাবে যদি আমি বলতে পারি, লিখতে পারি, তাহলে আমি নিশ্চিত কিছু জ্ঞান আমি পেতে পারবো। কাজেই এই প্রপোজিশনাল সায়েন্টিফিক লজিক্যাল ফর্মাল নলেজের যে স্ট্রাকচার, সেটার দ্বারা এরা সকলেই গভীরভাবে প্রভাবিত হয়েছিল। এবং তার ফলে পরবর্তীকালে আমরা পাশ্চাত্য দর্শনে এই বুল, ফ্রেগে, পিয়ানো এদের মতো বড় বড় লজিশিয়ানদের আমরা পেয়েছি। কান্ট এই মতে বিশ্বাস করতেন বলেই একটা জায়গায় গিয়ে কান্ট থেমে গিয়েছিলেন। কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য সেই জায়গাটাকে খুব সুন্দর করে তুলে ধরেছেন তার কান্ট নিয়ে আলোচনায়, যে উনি বলছেন যে না, নলেজ বলতে আমরা ওই প্রপোজিশনাল সায়েন্টিফিক ওই নলেজের কথা বলবো, কিন্তু তার মধ্যে আমরা সবকিছুর ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না বলে আমরা আরেকটা রেলমের কথা বলবো, কিন্তু সেটা না নলেজ ডোমেইনের মধ্যে সেটা পড়বে না, সেটা তার বাইরে কিছু। কাজেই এই যে একটা খুব সংক্ষেপে পাশ্চাত্য দর্শনের, পাশ্চাত্য সংস্কৃতির যে চিন্তার যে মেইন ট্রেন্ডস,
রাধাকৃষ্ণন এইভাবে এটাকে আমাদের কাছে উপস্থাপিত করেছে। এইবার উনি বলছেন যে দেখো, নলেজ অফ দ্য রিয়েল ইজ প্রডিউসড ইন 3 ওয়েজ। মানে যদি রাধাকৃষ্ণনের কোনো এপিস্টেমোলজি বলে কিছু থাকে তাহলে এইটা হচ্ছে সেই জ্ঞান, বিশেষ করে সৎ সম্পর্কিত জ্ঞান আমরা 3 ভাবে লাভ করতে পারি। প্রথম, সেন্স এক্সপিরিয়েন্স, ইন্দ্রিয়জ অভিজ্ঞতা। সেকেন্ড, ডিসকার্সিভ রিজনিং, লজিক বেসিক্যালি। থার্ড, যেটা ওনার নিজের মনের কথা, হচ্ছে ইনটুইটিভ অ্যাপ্রিহেনশন। মানে ভারতীয় দর্শনের ভাষায় যদি বলি, 3টি প্রমাণ রাধাকৃষ্ণন মেনেছে। সেন্স এক্সপিরিয়েন্স, ইন্দ্রিয়জ অভিজ্ঞতা, কার সম্বন্ধে আমাদের জ্ঞান দেয়? নলেজ অফ দ্য সেন্সিবল কোয়ালিটিস অফ দ্য অবজেক্ট, বিষয়ের যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য গুণ। আমি টেবিলের দিকে তাকালাম, টেবিলের রং আছে, আমার রঙের জ্ঞান হলো। টেবিলের একটা আকৃতি আছে, আকৃতির জ্ঞান হলো। এইগুলো আমাকে কে দেয়? ওই ইন্দ্রিয়জ অভিজ্ঞতা আমাকে এগুলো দেয়, সেন্স এক্সপিরিয়েন্স আমাকে দেয়। কিন্তু শুধু টেবিলের রং আর টেবিলের আকৃতি এটাই শেষ কথা নয় টেবিলের জ্ঞানের জন্য। এই রং, আকৃতি, আরো যা যা কিছু আছে, এগুলো কিন্তু একটা ভাবে সাজাতে হবে আমার। এগুলো একটা ভাবে আমাকে একটা একটা কি বলবো, মানে রান্নার উদাহরণ যদি দিই, যে আমরা অনেক রকমের মশলা দিলাম, মশলা দেওয়ার পর তো একটা তরকারি বলে একটা কিছু বেরিয়ে আসে, শুধু মশলা দেওয়াটাই যথেষ্ট নয়। তাহলে এখানেও রং, আকৃতি ইত্যাদি ইত্যাদি এগুলোকে একটা নির্দিষ্ট ভাবে আমাকে সাজাতে হবে। সাজানোর পর আমার এই জ্ঞানটা হয় যে এখানে একটা টেবিল আছে। এই সাজানোটা কে করে? লজিক, রাধাকৃষ্ণের মত। কাজেই লজিক কি করে? organizes the data provided by sense experience. ইন্দ্রিয়জ অভিজ্ঞতার মাধ্যমে যে আমরা আমাদের দর্শনের পরিভাষায় বলি উপাত্ত, ডেটা যেগুলো পাই, সেগুলোকে সাজিয়ে আমার কাছে একটা জ্ঞান দেয়। তাহলে লজিকের কাজ হচ্ছে সিস্টেমেটাইজিং, অর্গানাইজিং দ্য ডেটা given by the sensory experience. তাহলে লজিক্যাল নলেজ অ্যানালাইজেস দ্য ডেটা। এই অর্থে কিন্তু এই জন্যই লজিকে আমরা এত সিম্বল ব্যবহার করি। কেন ব্যবহার করি লজিক এত সিম্বল? দেখুন, এই সিম্বল গুলোর সাহায্যে আমার ডেটা গুলোকে আমি অর্গানাইজ করতে পারি, একটা ডেটা গুলোকে একটা নির্দিষ্ট ফর্মে আনতে পারি সিম্বল গুলো ব্যবহার করে। আর সিম্বল গুলো ব্যবহার করে আমি ওই ডেটা গুলোর যে রূপ, আকৃতি, গঠন, সেটাকে আমি ইউনিভার্সালাইজ করতে পারি। আমি শুধু এই জগতে এই টেবিলটাই দেখছি তা তো নয়, আমার বাড়িতে যে টেবিলটা আছে, আমার অফিসে যে টেবিলটা আছে, সেটাও তো দেখছি। কাজে আমার লজিকের যে অ্যাপারেটাস, সেই অ্যাপারেটাসটা দিয়ে আমি শুধু ডেটাগুলোকে অর্গানাইজ করছি তা নয়, তার মধ্যে একটা সামান্যীকরণ করছি, একটা জেনারেলাইজেশন করছি। সেই কারণেই তো আমি যখন এখানে দেখি টেবিল বলে চিনতে পারি, অফিসে যখন দেখি সেখানেও টেবিল বলে চিনতে পারি, বাড়িতে যখন দেখি সেখানেও টেবিল বলে আমি চিনতে পারি। তাহলে এই দিক থেকে দেখতে কিন্তু লজিক ইজ ওয়ান স্টেপ, কি বলবো, ওয়ান স্টেপ পিছিয়ে রয়েছে ওই ইন্দ্রিয়জ অভিজ্ঞতা থেকে। লজিক কিন্তু ডাজ নট, মানে লজিক আর ইন্দ্রিয়জ জ্ঞান কিন্তু এক পর্যায়ের নয়। ইন্দ্রিয়জ জ্ঞানে যেটা পাই সেগুলোকে অর্গানাইজ করার জন্য যে টুল আমার দরকার, যে যন্ত্রপাতি আমার দরকার, সেটা হচ্ছে লজিক। এইবার উনি বলছেন, রাধাকৃষ্ণ বলছেন, these two, sensory experience আর logic, these two forms of knowledge are inadequate to grasp the real. উনি বলছেন যে আমরা যদি প্লেটোর ফর্মের কথা ভাবি,
প্লেটো যাকে ফর্ম বলেছিলেন, যে ফর্মটা এই জগতে কোথাও নেই, কিন্তু এই জগৎটা হচ্ছে সেই ফর্মের জগতেরই একটা প্রতিচ্ছবি। সেই ফর্মটাকে আমি জানবো কিভাবে? যে ফর্ম তো এই জগতে নেই। সেই ফর্মটাকে জানার জন্য, সেটা যদি রিয়েল হয়, সেই রিয়েলকে জানার জন্য কিন্তু আমার কাছে শুধুমাত্র সেন্সরি এক্সপিরিয়েন্স আর লজিক দিয়ে চলবে না। অন্য একটা কিছু উপায়, অন্য একটা কিছু জানার পদ্ধতির কথা আমাকে ভাবতে হবে। উনি বলছেন যে আমরা যখন ইমিডিয়েসির কথা ভাবি, সেন্সরি এক্সপিরিয়েন্স এক অর্থে ইমিডিয়েট, একেবারে আমি আমার ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষ হলেই আমি দেখতে পাচ্ছি রং, দেখতে পাচ্ছি আকার। লজিক কিন্তু এক ধাপ পিছিয়ে এলো ইমিডিয়েসি থেকে। লজিক কিন্তু ইমিডিয়েট যে কন্টেন্ট এটাকে নিয়ে ব্যবহার করে, সেটাকে নিয়ে কথা বলে, কিন্তু সাক্ষাৎ ইমিডিয়েট নয় লজিক। তাহলে the immediacy of sense experience gets blurred, অস্পষ্ট হয়ে যায় লজিকের মধ্যে। এই জন্য লজিককে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর একটা প্রকাশ বলে মনে করি। লজিক্যাল নলেজ is all symbolic, সেই কারণে, and does not take us to the heart of it. এই যে লজিকও কিন্তু বস্তু জ্ঞানের একেবারে স্বরূপে প্রবেশ করছে না। উনি বলছেন যে যখন আমাদের ফিলিং, উপলব্ধির যে জগৎ, আমাদের আবেগের যে জগৎ, সেইখানে যে ধরনের ইমিডিয়েসি কাজ করে, সেই ইমিডিয়েসি কিন্তু সেন্সরি এক্সপিরিয়েন্স আর লজিকের থেকে অনেক অনেক আলাদা, কোয়ালিটেটিভলি ডিফারেন্ট। উনি বলছেন যে আমি অস্বীকার করছি না সেন্সরি এক্সপিরিয়েন্স আর লজিকের ভূমিকা, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সেইটাই যথেষ্ট নয়, সেটাই সর্বস্ব নয়। এছাড়াও ইনটুইটিভ নলেজের কথা, যেখানে আমরা যেটা বললাম ইন্টিমেট অ্যাওয়ারনেস অফ দ্য অবজেক্ট ইন ইটস ইন্ডিভিজুয়ালিটি। লজিকের কাজ হচ্ছে কিছু সামান্যীকরণ করা, জেনারেলাইজ করা, যেখানে অনেকগুলো জিনিসকে আমি একটা আর্গুমেন্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিন্তু ইনটুইটিভ নলেজের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে প্রত্যেকটি বিষয়কে তার স্বরূপে, তার ব্যক্তি রূপে আমি তাকে জানছি আলাদা, সেটা কিন্তু সামান্যীকরণ নয়। সেই জন্য আমরা অনেক সময় বলি না যে একজন মানুষকে জানা মানে সবাইকে জেনে ফেললাম, তা নয়। প্রতিটি মানুষের মধ্যে একটা বিশেষ বিশেষ তার ব্যক্তিত্বের উপাদান রয়েছে, যে উপাদানগুলিকে না জানলে পর সেই মানুষটিকে জেনেছি এই কথা বলার কোনো অর্থ হয় না। সেই কারণে অনেকে বলে যে মানে সায়েন্স অফ হিউম্যানিটিজ ইজ নট সায়েন্স সেই অর্থে, যে অর্থে ফিজিক্যাল সায়েন্সের কথা বলি, যে অর্থে ফিজিক্যাল লজ এর কথা বলি। উনি বলছেন যে এই ধরনের কথা পাশ্চাত্য দর্শনও কিন্তু অনেকে বলেছেন। উনি 2-3 জনের কথা বিশেষ করে বলেছেন। বার্গসনের কথা উনি অনেকবার বলেছেন, রাধাকৃষ্ণ। বার্গসন বলছেন যে, উদাহরণ দিয়ে বার্গসনের উদাহরণ উল্লেখ করে রাধাকৃষ্ণ বলছেন যে যখন একটা ছবিকে দেখি, ছবিকে দেখা মানে কি, বা ছবিকে জানা মানে কি কোন তুলি দিয়ে আঁকা হয়েছিল, কত সেন্টিমিটারের তুলি দিয়ে আঁকা হয়েছিল, কোন রংটা কোথায় দেওয়া হয়েছিল, সেইটা কি ছবিকে জানা? নাকি ছবির একটা অখণ্ড রূপ আমার কাছে ভেসে আসছে, আমার কাছে উঠে আসছে, ভাসমান হচ্ছে, সেইটা জানা? ক্রোচের কথা উল্লেখ করেছেন রাধাকৃষ্ণ, যিনি এস্থেটিক্স নিয়ে প্রচুর আলোচনা করেছেন। উনি বলছেন যে ইনটুইটিভ নলেজ, ক্রোচের কথা রাধাকৃষ্ণ উল্লেখ করছেন, intuitive knowledge gives us an insight into the individual, যেটা কিনা neither sensory experience nor logic can provide you with.
বলছেন ইনটুইটিভ নলেজে কি হয়, আমরা উই নো থিংস ইন দেয়ার ইউনিকনেস, বারবার করে এই কথাটা আসছে। সায়েন্স মানে ফিজিক্যাল সায়েন্স অলওয়েজ টক্স অ্যাবাউট জেনারেলিটি, অনেকগুলোকে একটা কিছু আন্ডারে ফেলে সেটাকে বোঝার চেষ্টা করে। ইনটুইটিভ নলেজ ঠিক উল্টো, সে প্রতিটি বিষয়কে তার নিজের মতো করে, তার যে স্বীয় বৈশিষ্ট্য সেইটাকে তুলে ধরার চেষ্টা করে, সেটাকে ধরার চেষ্টা করে, নট অ্যাজ এ মেম্বার অফ এ ক্লাস। যেটা আমি বলছিলাম, একজন মানুষকে জানা মানে কি সব মানুষকে জানা? ইট ইজ নন সেন্সুয়াস, ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয় দিয়ে এখানে আমরা জানি না, মানে ইনটিউটিভ নলেজ, অ্যান্ড ইমিডিয়েট। অনেক সময় ভারতীয় দর্শনে বলা হয় অপরোক্ষ, অপরোক্ষ জ্ঞান। এবং এই নলেজটা যেটা একটু আগে বলা হলো, ইট ইজ নলেজ বাই বিইং, আমি হয়ে গেলাম সেই জ্ঞান। আমি জানলাম শুধু না, আমি যা জানলাম আমি সেরকম হয়ে গেলাম। মানে মিস্টিকদের উদাহরণ তো দেওয়াই যায়, তাছাড়াও আমি যদি আমাদের আমাদের সাধারণ অভিজ্ঞতার বলি, অনেক সময় এমন হয় না যে আমার খুব প্রিয়, ধরুন মানে আমার সন্তানের একটা যন্ত্রণা বা কষ্ট হচ্ছে, কারো যেন না হয়, অনেক সময় মনে হয় না মা বা বাবা হিসেবে সেই যন্ত্রণাটা যেন আমার যন্ত্রণা, আই ক্যান ফিল ইট। বলি তো আমরা মা বাবা হিসেবে, হাউ ডু উই ক্লেম I can feel somebody else's pain? This is intuitive. যারা মিস্টিক, রিলিজিয়াস মিস্টিক, তাদের জীবনে অসংখ্য উদাহরণ এরকম আছে, দেখা গেছে। আপনারা জানেন কিনা জানি না, জার্মানিতে প্রায় 100 বছর আগে কথা বলছি, একজন খুব বিখ্যাত খ্রিস্টান মিস্টিক ছিলেন, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, ভদ্রমহিলা, তার কথা অনেকে উল্লেখ করেছেন নানা জায়গায়। গুড ফ্রাইডের সময় তার শরীরে ক্রাইস্টের ওই দাগগুলো দেখা যেত, ক্রাইস্টকে যে ইয়ে করা হয়েছিল, আহত করা হয়েছিল। I mean, your logic, your sensory experience will never be able to explain this. এটা বললাম মিস্টিকদের কথা, কিন্তু আমি যে বলছি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতাও কিন্তু এরকম সময় হয়। We can feel that I have become one with somebody else. This is intuitive. এবং এই ইনটিউটিভ নলেজ কিন্তু আমরা যাকে জানছি তাকে কোনো ক্লাসের আন্ডারে ফেলছি না, সেই কারণে সেখানে কোনো জেনারেল ল নেই, সেটা একদম ইউনিক, ইন্ডিভিজুয়াল। থট মানে কনসেপচুয়াল থট, সায়েন্টিফিক থট রিভিলস রিয়ালিটি, এবং তার ভেরিফিকেশন দরকার। সেই জন্যই তো সায়েন্সে ভেরিফিকেশন নিয়ে এত কথা বলা হয়, ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট নিয়ে এত কথা বলা হয়। কিন্তু কথা বললে তো হবে না, আমাকে ভেরিফাই করতে হবে। ইনটুইটিভ নলেজ does not need that verification. Intuitive knowledge involves being one with the known. নরেন দত্ত যখন জিজ্ঞেস করেছিল রামকৃষ্ণকে যে তুমি ঈশ্বর দেখেছো, তুমি বলছিলেন হ্যাঁ দেখেছি। আমায় দেখাতে পারো? হ্যাঁ দেখাতে পারো। তারপর কি হয়েছিল আপনার নিশ্চয়ই কথা বলতে সে কাহিনী আছে, জানেন। কিন্তু তারপর কি হলো, নরেন দত্তকে জিজ্ঞেস করেছিলেন, আর আমি কিছু বলতে পারবো। So you see, this intuitive knowledge defies propositional knowledge. এবং রাধাকৃষ্ণ বলছেন ভারতীয় দর্শনে যে আত্মজ্ঞানের কথা বারবার করে বলা হয়েছে, নলেজ অফ সেলফের কথা যেটা বারবার করে বলা হয়েছে, দিস ইজ এ প্রাইম এক্সাম্পল অফ দিস ইনটুইটিভ। কেননা the person who knows the self becomes the self.
উনি বলছেন ইট ইজ নাইদার সেন্সুয়াস নর ইনফারেন্সিয়াল। সেই কারণে সো কল্ড লজিক দিয়ে কোনোদিনই প্রমাণ করা যাবে না, কারণ একটা লজিকের জায়গাই নয়। এবং উনি বলছেন দিস সেলফ নলেজ, এই ইনটুইটিভ নলেজ অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ইনটুইটিভ নলেজ ইজ বিয়ন্ড ডাউট, একে সংশয় করা যায় না। উনি বলছেন ডেকার্ট যখন বলেছিলেন আই থিংক দেয়ারফর আই অ্যাম, সেই যে আই, সেই আইটা হচ্ছে foundation of all other propositional knowledge. So that I, which is the foundation of all propositional knowledge, cannot be subject to propositional knowledge. সেই কারণে it's not inference. আমাদের সবসময় পরীক্ষার প্রশ্ন আছে যে ডেকার্টের cogito ergo sum এটা ইনফারেন্স কিনা, নয় এই কারণেই নয়, because it is the basis of all inference. This I is not inferred, অনুমানের দ্বারা জানিনি আমার আইকে, but lived and known. এইটা হচ্ছে intuitive। এবং রাধাকৃষ্ণ বলছেন যে many of our instances of deepest knowledge are cases of intuitive knowledge। উনি বলছেন যে মূল্যবোধ সম্পর্কিত যে জ্ঞান, আমরা সাধারণ কথায় যদি আমরা বলি যে না এটা ঠিক এটা ভুল নৈতিক দিক থেকে, সবসময় আমরা সেই জ্ঞানগুলো ওরকম লজিক ইনফারেন্স দিয়ে এনে অতএব এক্স ইজ ভুল ঠিক বা ভুল এরকম বলি না। যেদিন মানুষ ভেবেছিল যে দাস প্রথা ভুল, স্লেভারি ইজ ইমরাল, লজিক দিয়ে সেটা ভাবি, মানে এই অর্থে ফর্মাল লজিক দিয়ে ভাবি। মানুষের প্রথম একটা মনে হয়েছিল যে মানুষকে এইভাবে আমরা ট্রিট করতে পারি না। প্রথম একটা মনে হয়েছিল মানে কি, একটা somehow man had this direct knowledge or feeling in himself or herself that we cannot treat humanity like this. এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। রাধাকৃষ্ণ বলছেন মূল্যবোধ সম্পর্কিত আমাদের যে জ্ঞান, এস্থেটিক নলেজ, একটা ছবি দেখে এরকম আছে, বিবরণ আছে অনেকে, একটা অদ্ভুত তার একটা উপলব্ধি হলো একটা ছবি দেখে, যেটা কিনা ওরকম ছবির তুলি, ছবির রং, ছবির যিনি কর্তা ছবি এঁকেছেন তার ইতিহাস জানার দ্বারা সবসময় সেটা বোঝা যায়। উনি বলছেন এই ইনটুইটিভ নলেজের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ভারতীয় দর্শনে যখন আত্মজ্ঞানের কথা বলা, অনেক যুক্তি তর্ক আছে, অনেক বিচার বিশ্লেষণ করা হয়েছে, that's fine, nothing wrong with that, but it doesn't exhaust the nature of the knowledge that I have when I claim to know self. এখন এরকম কথা বললে অনেক সময় মনে হবে তাহলে কি ইনটুইটিভ নলেজটা একটা জাস্ট কল্পনা, মানে আমি তো এখন কল্পনা করতেই পারি যে আমার দুটো ডানা আছে, আমি আকাশে উড়ছি, কল্পনা করতেই পারি, কেউ বাধা দেয়নি, কেমন সেই রকম কি ইনটুইটিভ নলেজটা, যেহেতু ইনটুইটিভ নলেজটা লজিক্যাল নয়, যেহেতু ইনটুইটিভ নলেজটা প্রপোজিশনাল নয়, যেহেতু ইনটুইটিভ নলেজটা ওরকম জেনারেল লয়ের আন্ডারে ফেলতে পারছি না। উনি বলছেন যে না, এর মধ্যে ওই কল্পনার মতো একটা কি বলবো, একটা ইরাটিক ভাব ইনটুইটিভ নলেজ নেই। যাদের ইনটুইটিভ নলেজ হয় এটা তারা সেটাকে নিশ্চিত বলেই মনে করে, যে সার্টেনটি ইজ বিল্ট ইনটু ইট, এভাবে যদি বলি ইনটুইটিভ নলেজের ভিতরেই রয়েছে সেটা। একজন মা যখন তার সন্তানের জন্য দুশ্চিন্তা করেন
অবমাই করেন, তাকে যদি বলি যে কেন দুশ্চিন্তা করছেন আপনি, আমি তাকে অনেকগুলো পয়েন্ট বলে দিলাম, এই কারণে তো দুশ্চিন্তা করার কোনো অর্থ নেই। ডাজ দ্যাট অ্যাড্রেস দ্য দুশ্চিন্তা অফ দ্য মাদার? নট এট অল। হয়তো তিনিও মনে মনে জানেন এই লজিক গুলো, তবুও তার দুশ্চিন্তা হয়। কাজী কাজী রাধাকৃষ্ণন বলছেন যে সব নলেজ মাত্রই যে ওই কনসেপচুয়াল সায়েন্টিফিক কোট আনকোট হবে, নট নেসেসারিলি। এবং উনি আরেকটা কথা সুন্দর বলেছেন, কমিউনিকেবিলিটি অ্যান্ড সার্টেনটি, ওই অর্থে যে অর্থে সায়েন্সে আমরা ব্যবহার করি, ইজ নট টেস্ট অফ নলেজ। খুব খুব রেভলিউশনারি কথা। জ্ঞান মানে যে সেটা কমিউনিকেবল হবে, জ্ঞান মানে যে সেটা আরেকজন থার্ড পার্টি টেস্ট করতে পারবে, an intuitive knowledge is not communicable। এই জন্য তো কোনো মিস্টিকে বলতে পারেন না যে আমার এই হয়েছে। হ্যাঁ, এই খুব সুন্দর কথামৃত তো একদম একটা অসাধারণ গ্রন্থ, গল্প আছে যে মানে তখনকার দিনে তো গ্রামে মেয়েরা থাকতো, তার স্বামী কলকাতা শহরে কাজ করে, ছুটিতে যেমন পুজোর ছুটিতে আমরা বাড়ি যাই, পুজোর ছুটিতে সেই অল্প বয়স মেয়েটির স্বামী গ্রামে এসছে, খুব হইচই। হ্যাঁ, তা বহুদিন পর ছেলেটি এসছে, সে তার বন্ধু বান্ধবদের নিয়ে খুব গল্প করছে। তা সেই যে মেয়েটি যার স্বামী এসছে ছুটিতে, সে মেয়েটি তার আবার বন্ধু বান্ধবরা আছে, তারা দূর থেকে জিজ্ঞেস করছে ওই মেয়েটিকে যে ও তোর স্বামী? অনেক অনেক ছেলে বসে আছে, তারা সবাই গল্প করছে, বুঝি না যে ও তোর স্বামী, না ও তোর স্বামী না। এরকম করতে করতে যখন আরেকজনের কাছে জিজ্ঞেস করছে ও তোর স্বামী, হ্যাঁ বলেনি, তখন কিন্তু প্রপোজিশনাল নলেজ নেই, তখন শুধু হাসছে। যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্ত মনসা আসা, যেখান থেকে বাক মন ফিরে আসে, বাক্য যেখানে পৌঁছতে পারে না, মন মানে এই অর্থে আমার রেশনাল কনসেপচুয়াল লজিক্যাল মাইন্ড যেখানে পৌঁছতে পারে, সেখানে কি করব? ওই বাচ্চা মেয়েটির মতো হাসবো। কিন্তু মানুষ তো ভাষা ব্যবহারকারী জীব, শুধু হেসে তো মানুষ সন্তুষ্ট থাকতে পারে না, কাজে সেই হাসির পরেও আবার মানুষ তার ব্যাখ্যা দিতে দেওয়ার চেষ্টা করে। সেই ব্যাখ্যাটা কিরকম ব্যাখ্যা হবে? ব্যাখ্যা দেওয়া মানে আবার সেই ভাষার অবলম্বন করা, আর ভাষা তো বুঝতেই পারছি যে ওখানে ভাষা পৌঁছতে পারছে না, কি করবো? তখন নানা রকমের পদ্ধতি আবিষ্কার হয়। তখন বলে তুই উল্টো উল্টো কথা বলো, পি অ্যান্ড নট পি একসঙ্গে বলো, তুমি সুন্দর তুমি অসুন্দর, এই জাতি উপনিষদে বলছে। ব্রহ্ম কিরকম? সে মুভ করে আবার মুভ করে, ঘুরি ঘুরি এরকম উদাহরণ আছে, কন্ট্রাডিকশন। এটা হচ্ছে ওয়ান ওয়ে মেটাফর, আমরা মেটাফর ব্যবহার করি, এগুলো সব ওয়ান ওয়ে, ডিফারেন্ট ওয়েজ অফ এক্সপ্রেসিং দ্য ইনএক্সপ্রেসিবল, ডিফারেন্ট ওয়েজ অফ এক্সপ্রেসিং রাধাকৃষ্ণের ভাষায় দ্য ইনটুইটিভ নলেজ। কাজেই খুব ইম্পর্টেন্ট কথা রাধাকৃষ্ণের, সার্টেনটি and communicability is not the test of knowledge. Is not the test of knowledge, বিশেষ করে is not the test of intuitive knowledge. রাধাকৃষ্ণ সেই কারণে বলছেন যে আমাদের যে মিথোলজি, আমাদের যে লিটারেচার সাহিত্য, আমাদের যে আর্ট, আমাদের যে সমস্ত ইমেজ নিয়ে যে সমস্ত আলোচনা করা হয়, এখানে কিন্তু ইনটিউটিভ নলেজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বলছেন যে সেই কারণেই ইনটিউটিভ নলেজ তার টেস্ট লাগে না, doesn't require verification, it does not require communicability,
ওই আবার সেই কথামৃতের গল্প, ওই রামকৃষ্ণদেবের যে ইয়ে ছিলেন, হৃদয় বলে একজন ইয়ে ছিলেন, হ্যাঁ, ভাগ্নে, তা হৃদয়কে নিয়ে বেড়াতে গেছেন কাশিতে। উনি একবারই জীবনে দক্ষিণেশ্বর ছেড়ে বেরিয়েছিলেন। তো কাশিতে গেছেন, তো কাশিতে অনেক সাধু সন্ত আছে, হৃদয় ভেবেছে যে সাধু সন্তের সঙ্গে মামার দেখা করিয়ে দেবো। তখন খুব বড় একজন সাধু ছিলেন, তৈলঙ্গ স্বামী। তো বলেছেন যে চলো, খুব বড় একজন সাধু আছে, তার সঙ্গে দেখা করতে চলো। তো গেছেন, দুজনে বসেছেন রামকৃষ্ণদেব আর ওই পাড়ার কাশির ঘাটে, গঙ্গার ঘাটে, দুজনে চুপ করে বসে আছেন। খানিকক্ষণ পর রামকৃষ্ণদেব বলছেন, হৃদয় চল এবার বাড়ি চল। সে কি, যে কোনো কথা হলো না? না না, অনেক কথা হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে, কোনো কথা না। So you see, these are all, hints toward what Radhakrishnan calls intuitive. আরো যদি একটু অন্যভাবে বলি, কেয়ার অ্যাজ এ ফর্ম অফ নলেজ, এই যে ফেমিনিস্টদের কথা, এটা তো তাই, মূল কথাটা তো তাই। ইউ কেয়ার ফর সামবডি, সো ইউ নো হাউ হি অর শি ইজ ফিলিং। Mother knows when the child is hungry. The child doesn't have to, make a statement, "Ma, I'm hungry." Right? So this is a mundane example of intuitive knowledge. Intuitive knowledge এরকম একটা রামকৃষ্ণদেবের মতো হতে হবে তা নয়। We all experience in our daily life some instances of intuitive knowledge. কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না, কেন? রাধাকৃষ্ণ সেটাও বলেছেন। তার কারণ, it doesn't have any worldly use. জাগতিক ব্যবহার এটা খুব একটা বিশেষ নেই, উপযোগিতা নেই, জাগতিক উপযোগিতা নেই। আজকাল অবশ্য ফেমিনিস্টরা বলবে এটা জাগতিক উপযোগিতাও আছে, কেয়ার এজ এ ফর্ম অফ নলেজ। সেই কারণে আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না, এটার দিকে আমরা আমাদের দৃষ্টি দিই না। কিন্তু this is an important, very very important কি বলবো, element of human existence. এবং রাধাকৃষ্ণ যেটা বলছেন যে by moving from intellect to intuition we get into the deepest rationality that humans are capable of. এবং উনি বলছেন যে মানবতার স্বরূপ যদি আমাদের কি বলবো উদ্ঘাটন করতে হয়, what is the essence of human existence, তাহলে কিন্তু আমাদের এই ইনটুইটিভ নলেজের দিকেই এগোতে হবে। Intuition gives us the knowledge of the whole, while intellect analyzes its parts. কাজেই রাধাকৃষ্ণের মতে যে আমরা যদি একটা কন্ট্রাস্ট করি between the dominant trends of Western philosophy and Indian philosophy, তাহলে আমরা এটা বলতেই পারি, in spite of some exceptions, the dominant stance in Western philosophy is rational, logical, conceptual, etc. Whereas the dominant trend of Indian philosophy, at least according to Radhakrishnan, is its emphasis on this intuitive knowledge. So the deepest convictions by which we live and think are not derived from perception or logical knowledge. All these are guided by the spirit in man. এবং এইখানে স্পিরিট বলতে উনি এই এমফাসিস অন দ্য ইনটুইটিভ নলেজের কথাই বলছেন। So the ground of all values, the ground of all fundamental governing principles of human civilization are grounded in this intuitive knowledge. এইভাবে রাধাকৃষ্ণন
ভারতীয় দার্শনিক জ্ঞানের স্বরূপকে পাশ্চাত্য দর্শনের জ্ঞানের স্বরূপ থেকে পৃথক করে দেখার চেষ্টা করছে। এখানে আমি আজকে যদি কিছু আলোচনা, জানি না আলোচনার সময় আছে কি? হ্যাঁ, আচ্ছা, যদি কিছু কারো যদি কিছু মনে হয় আমরা আলোচনা করতে পারি, খানিকটা সময় এই তো কতটুকু সময় আছে? থ্যাংক ইউ সো মাচ প্রফেসর নির্মলা নারায়ণ চক্রবর্তী, এত সুন্দর এবং এত স্পষ্ট ভাষায় আমাদেরকে বিষয়টি আমাদের কাছে বিষয়টি তুলে ধরার জন্য। ডেকার্তের ভাষায় ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো আমি সবার আগে একটা প্রশ্ন করে ফেলি, এরপর সুযোগ পাবো কিনা। তো স্যার যখন বলছিলেন আমি তখন এটাই ভাবছিলাম, তারপরে ঠিক স্যার আমার মনের কথাটাই বললেন যে বিষয়টি ফেমিনিস্টদের সঙ্গে কিভাবে কানেক্টেড হচ্ছে। তো যেহেতু আমার এটা রিসার্চের বিষয়, তো এই যে ইনটুইশন, আমি যেটা প্রশ্ন করতে চাই যে সেটা কি আমরা যে তথাকথিত ওয়েস্টার্ন ফিলসফির ভাষায় ইনটুইশন, তো ওনারা বলছেন যে রাশনালিটি থেকে আসছে, তো আমরা কি রাধা কৃষ্ণনের ভাষায় যে ইনটুইশন সেটা কি সেই রাশনালিটির তারাই ব্যাখ্যা করব, নাকি সেটা সামথিং বিয়ন্ড, মানে তার থেকে আলাদা কিছু? এইটা আমার প্রশ্ন। আর এরপরে বাকি আমার কাছে যদি 50টা এক্সপেরিয়েন্স হয় তা আমার কত করে সত্যি, সত্যি মিথ্যা আলাদা করে নির্ধারণের তার কোনো জায়গা থাকছে না। সেটাই তো সুপিরিয়ার ফর্ম অফ নলেজ কি বলছেন, তাহলে এটার আর সত্য মিথ্যা নির্ণয়ের মানে ওই বিভাজনের আর আমরা তাকে ফেলছি না। এটা একটা এক্সপিরিয়েন্স বা আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স, সেইভাবেই তাকে হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? না, প্রথমে আপনাকে ধন্যবাদ দিই, প্রচুর ভালো লেগেছে, প্রত্যেকটা কথা আমি লিখে রাখতাম, ভালো করে বলে দিয়েছেন স্যার। একটা প্রশ্ন যেটা হচ্ছে শব্দাগত জ্ঞান বা ইন্টিউটিভ, এটা কি প্রশ্ন আমরা শিখি? আরেকটা কথা, যদি আমাদের এই জ্ঞানটা আমরা নিয়ে নিই, তাহলে যে আমাদের ন্যায়িকটা যে কথাটা বলছেন, জ্ঞানকে যে ব্যবহারের কারণ হিসাবে দেখছি, এই জ্ঞানের তো সত্যিকারের ব্যবহার নেই। সেই রামকৃষ্ণ যেমন বলছেন, নুনের পুতুল যখন সমুদ্র দেখতে গেল সেটা সমুদ্রেই মিলে গেল। এই জ্ঞানের জ্ঞান লাভ করা মানে ওইখানটা, মানে গেটিং নলেজ মানে বিকামিং, ওই যে ওই জিনিসটা হয়ে যাওয়া মানে চেঞ্জ, মানুষের তাহলে এর কোনো ব্যাপার থাকে, মানে এই জ্ঞানটাকে ব্যবহারিক সত্তা আমরা স্বীকার করতে পারি। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ইনটুইশন শব্দটা পাশ্চাত্য দর্শন ইতিহাসে নানাভাবে ব্যবহার করছে। এই রাধা কৃষ্ণ যখন ইনটুইশন নলেজ উনি মিন করছেন যেটা ওই সুপ্রা কনসেপচুয়াল, সুপ্রা সেন্সুয়াল যে ভাব, এবং বারবার উনি বলার চেষ্টা করছেন যে পাশ্চাত্য দর্শনের যে ডমিনেন্ট ট্রেন্ড সেটা ইনটিউটিভ নলেজের কে গুরুত্ব দেয় না, ব্যাস ভারতীয় দর্শনের যে ডমিনেন্ট সেটা আবার ভীষণভাবে সেই অর্থে ইনটিউটিভ নলেজটা রাধাকৃষ্ণের কাছে ডেফিনেটলি goes beyond
লজিক্যাল, কনসেপচুয়াল, সায়েন্টিফিক। এখন এই ইনটিউটিভ নলেজ ইনেট কি না, এই প্রশ্ন। উনি ইনেট এর কথা বলেননি, কিন্তু এই কথাটা বলেছেন একাধিক জায়গায় যে হিউম্যান এক্সিস্টেন্সের যদি কোনো ইউনিকনেস, সেটা হচ্ছে এই his ability to entertain intuitive. এই কথাটা উনি স্বীকার করতে হবে। এইটুকু বলতে মানবীয় অস্তিত্বের যদি কিছু স্বীয় বৈশিষ্ট্য থাকে যেটা মানুষকে অন্যদের থেকে আলাদা করে দিচ্ছে, সেটা হচ্ছে নট কনসেপচুয়াল, নট সেন্সুয়াল। রাইট। এখন এই শব্দটাও তো, এই শব্দগুলো তো খুব কনফিউজ। সত্য মিথ্যা যখন সত্য মূল্য আছে, একটা জেনারেলাইজড ফর্ম আছে, একটা সামান্যীকরণের ভাব। তা না হলে তো সত্য মিথ্যার কথাগুলো বলার কোনো মানে নেই। কিন্তু এখানে তুমি উল্টো বলছো, এই নলেজে একেবারে ইন্ডিভিজুয়ালিটি, কংক্রিট ইন্ডিভিজুয়ালিটি, তাকে আমি জানছি। এখানে কোনো সেই জন্য মানে ওয়ান ক্যানট হ্যাভ এ সায়েন্স অফ ব্রহ্মা, ঠিক আছে, যে অর্থে ওয়ান ক্যান হ্যাভ সায়েন্স অফ অ্যাটমস। কেন কেন কারণ সায়েন্স মানে তো ফিজিক্যাল লস, ফিজিক্যাল লস মানে তো জেনারেলিটি। এখানে ঠিক উল্টো হচ্ছে, এখানে একেবারে উল্টো হচ্ছে, কংক্রিট ইন্ডিভিজুয়ালিটি কি জানছি। হ্যাঁ, এখানে আর সত্যি সত্যি মিথ্যা প্রসঙ্গ ওঠে না। যদি আমরা বাড়িয়ে মানে একটা এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, সাহিত্যের যখন আমরা গল্প, উপন্যাস, কবিতা পড়ি, তখন কি আমরা সত্য মিথ্যা প্রসঙ্গ তুলি? তোরা কোনো দরকার আছে? শুধু দরকার নয় তো, তোরা মানে আমরা বুঝতে পারি তার সাহিত্যের কোনো ইয়ে নেই, আস্বাদন করার কোনো ক্ষমতা নেই, তাই তো? মানে ইনফিনিটি নলেজ তাই। মানে আমি ওই জন্য ভারতীয় অলঙ্কার শাস্ত্রে একটা খুব কথা বলা হয়, সহৃদয় অলঙ্কার। সহৃদয় হলেই সাহিত্য, লেখক, কবিতা, নাটক। যে সহৃদয় নয়, তার কাছে আর গল্প, নাটক, আমরা যে একটা গল্প পড়ে একটা চরিত্রের জন্য দক্ষ হয়, চোখে জল উঠে, অদ্ভুত, যাকে চিনি না, জানি না, যে আদৌ নেই জগতে। দেবদাস কি জগতে কেউ আছে? নেই, কিন্তু আমি দেবদাস পড়ে শেষ লাইনটা পড়ে অন্তত আমি কেঁদে ফেলেছি। এখনো অনেকেই আছে। হ্যাঁ, why? How do you explain it? এদিকে কিভাবে লজিক্যাল, কনসেপচুয়াল নলেজের দ্বারা ব্যাখ্যা করা যায়? কাজেই ওই সহৃদয়, কাজেই আমার উপলব্ধি হয়েছে। মানলে মানো, না মানলে কি আর। মিস্টিকদের সঙ্গে কথা বলার খুব একটা জায়গা থাকে। কথা মানেই তো আবার সেই সামান্যীকরণ। উদাহরণগুলি ম্যাটার। এবং সেই জন্য এটা খুব ইন্টারেস্টিং, কোনো মিস্টিকই কিন্তু কোনো আর্গুমেন্ট দিয়ে তাদের নিজেদের উপলব্ধি বোঝানোর চেষ্টা করে কখনো কোথাও। তারা পৃথিবীতে কোনো মিস্টিকই করে না। দুটো বলতে তাহলে বাউলের গানও আছে। মুদুদা নিজেই বলেছেন যে আমি এরকম অনেক বাউলকে শুনে নিয়েছি, তারপর বাউলকে জিজ্ঞেস করছেন না, এত সুন্দর সুন্দর গান আছে, আপনারা এগুলো কেন প্রকাশ করেন না, ছাপান না কেন, তাহলে লোকে তো জানবে। কোথায় আমাদের দরকার? খুব ইন্টারেস্টিং কথা। আমাদের এইসব ছাপানোর দরকার নেই, লোকে জানার আমার দরকার নেই। যার জানার ইচ্ছা হবে সে আমাদের কাছে আসবে। তুমি যদি সহৃদয় হও, তাহলে তোমার সেই ইনটিউটিভ নলেজের ক্ষমতা যদি থাকে ডাইরেকশনের ভাষায়, তাহলে সেটা হবে। আমরা ছবির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, মূল্যবোধের ক্ষেত্রে এক কথা। স্যার, মানে এক একজনের কাছে এক এক রকম বলে তো ওদের এই ইনটিউটিভ নলেজটা কেউ জানা যাবে না। সেটাও তো বলা মুশকিল। এক্স আর ওয়াই, এক্স এর ইনটিউটিভ নলেজের সঙ্গে ওয়াই এর ইনটিউটিভ নলেজের আমি কল্পনা করতে গেলে আমাকেও তাহলে তাদের পার্টেই করতে হবে।
পারি তখন তখন কিন্তু আর ওই আবার সেই মন ওই ব্যাপার ভাষায় যদি প্রকাশ করে। এইটা হচ্ছে আমাদের কি বলবো মানবীয় অস্তিত্বের সৌন্দর্য আবার এক হচ্ছে এটা একটা যদি মনে করে বিপদ তাও যদি আমরা সেই ল্যাঙ্গুয়েজ সেই ধরনের ল্যাঙ্গুয়েজ যদি আমরা ডিসকভার করতে পারি বলুন হ্যাঁ তাহলে হয়তো সেরকম আর না হলে আমরা এইভাবেই থাকতে হবে বলতে চাইছি বলতে পারছি না আর কোনো প্রশ্ন যদি থাকে আমাদের ছাত্রীদের কি কোনো প্রশ্ন আছে? কি তোমার ঘুম থেকে মনে হচ্ছে প্রশ্ন আছে নেই বলো, কি হয়েছে বলো না। বন্ধুগুলো দিয়ে চাইছি তোমার অ্যাপ্রুভাল চাইছি বলো বলো আমরা আলোচনা করতে এসেছি বলো বলো, ঠিক আছে কি ইনটিউশনে হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তো আমরা তো আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অফ করে বুঝছেন? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এখন আমাদের বিভাগীয় প্রধান শ্রী সৌমেন অধিকারীকে ডেকে নেব ধন্যবাদ জ্ঞাপনের জন্য। আর অনুষ্ঠানের শেষে ছাত্রীরা এবং যারা অতিথিরা এসেছেন তারা প্লিজ কেউ যাবেন না, আমাদের একটা ছোট ফুড প্যাকেটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেটা প্লিজ সবাই নিয়েই তারপর যাবেন। তো আমি সৌমেন অধিকারীকে মঞ্চে ডেকে নেব। প্রথমেই ধন্যবাদ ডক্টর নির্মল নারায়ণ চক্রবর্তী মহাশয়কে ওনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এরকম একটা গভীর তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন। হ্যাঁ, আমরা তো কিছুই জানতাম না সেই মকরালা কৃষ্ণ সম্পর্কে। আজকে স্যারের বক্তব্য শুনে পাচ্ছি যে আমরা কিছুই জানি না, এতটুকু হয়তো জানি না, অনেক করতে হবে। তো যাই হোক, ধন্যবাদ জানাই ওনাকে ওনার গুরুত্বপূর্ণ টাইম দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর সুতপা রয় মহাশয়কে। উনি না হেল্প করলে হয়তো এই লেকচার সিরিজটা আমরা করতে পারতাম না। আইজিএসসি কনভেনার ডক্টর তপন রয় মহাশয়কে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের সহকর্মীবৃন্দ যারা অন্যান্য কলেজ থেকে এসেছেন এবং এই কলেজের বিশেষ করে কাশীশ্বরী মহাবিদ্যালয় থেকে অনেকে এসেছেন আমার সহকর্মীবৃন্দ এবং আমার ছাত্রীরা হয়তো এসেছেন। আমার এই কলেজের আমার যারা ছাত্রী আছেন তাদেরকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য, থাকার জন্য, শোনার জন্য এবং হেল্প করার জন্য বিভিন্নভাবে। এবং সবশেষে ধন্যবাদ জানাই আমাদের কনভেনার পদ্মালী ঘোষ এবং ডক্টর মোহনী ঘোষ মহাশয়কে। হ্যাঁ, তো যাই হোক, সকলের সহযোগিতায় আজকে একটা ভালো আমরা আলোচনা করতে পেরেছি, করতে পারি। তবে আমাদের আরেকটা 15 তারিখে আছে, আশা করছি সবাই আসবেন, তাই তো? এটাই আশা রাখছি। যাই হোক, ধন্যবাদ সবাইকে, সবাইকে নমস্কার। ঠিক আছে।